দর্শক, সাপ্তাহিক বিশেষ অনুষ্ঠান টপ ভিউজ অব দিস উইকে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি জেরিন সুমি। এ সপ্তাহ জুড়ে চ্যানেল আইয়ের কোন কন্টেন্টগুলো ছিল জনপ্রিয়তার শীর্ষে আর কোন বিষয়গুলো ছিল দেশে বিদেশে সবচেয়ে আলোচিত ও ট্রেন্ডিং, সবকিছুই থাকছে আজকের পর্বে। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। জ্বালানি তেলের সরবরাহ ঘাটতি নাকি কৃত্রিম সংকট? এবার ছিনতাইকারীর শিকারে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা, লুট হলো অস্ত্র। জনপ্রিয়তা পেয়েছে এআই প্রযুক্তি দিয়ে তৈরি স্বাস্থ্য টিপস ভিডিও। প্রোডাকশন বয় থেকে সহস্রাধিক নাটকের অভিনেতা শামীম হোসেন একেবারেই কাজ শূন্য। মোস্তফা খামেনি সহ ইরানের শীর্ষ কর্মকর্তাদের তথ্য দিলে সর্বোচ্চ $1 কোটি পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। চলমান সংঘাত বন্ধে নীতিগতভাবে রাজি হয়েছে ইরান। বাংলাদেশ ও পাকিস্তানের ওয়ানডে ম্যাচে সালমানের রান আউট বিতর্ক, নিয়ম আগে নাকি স্পোর্টসম্যানশিপ? এবং ভালভাদ্রের দুর্দান্ত হ্যাটট্রিকে সিটিকে উড়িয়ে দিল রিয়াদ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের বিভিন্ন জায়গায় জ্বালানি তেল পাওয়া নিয়ে তৈরি হয়েছে নতুন আলোচনা। কোথাও সরবরাহ কম থাকার অভিযোগ, আবার কোথাও কৃত্রিম সংকটের কথাও বলছেন অনেকে। আসলে বাস্তবতা কি? সরবরাহ ঘাটতি নাকি বাজারের কারসাজি? এ নিয়ে কি বলছেন সাধারণ মানুষ? চলুন বিস্তারিত জেনে নেই পান্না আক্তারের রিপোর্টে। এটা তো আরো 2 মাস এমবি চলার কথা, যে তেল স্টক আছে, এখন তো এটা একটা কৃত্রিমভাবে সৃষ্টি করা হইতেছে। না, এটা আমার কাছে মনে হচ্ছে স্বাভাবিক। মানুষ একটু তো মানে পাজেল হয়ে গেছে, মনে হচ্ছে যে তারা তেল পাবে না, হয়তো এরকম একটা মনে হচ্ছে। এই জন্য সবাই আর কি আতঙ্কিত হয়ে তেল নিয়ে রাখছে। অনেকে শোনা যাচ্ছে যে তেল নিয়ে নাকি প্রিজার্ভ করে রাখছে। একটা আতঙ্কিত হওয়ার কিছু নেই, হয়তো বা কিছুদিনের মধ্যে একটু স্বাভাবিক হয়ে আসবে। এটা তো বানানো মনে হইতেছে যে এই চান্দু উপলক্ষে আমাদের মানে সবার একটা বিপদ পালানোর চেষ্টা করতেছে। ডিপো থেকে আমাদের দিচ্ছে না, আমাদের আর কি দেশে দৈনিক 1 গাড়ি করে দেয়, তা আমাদের 2 পাম্পে আর কি দেশে 1 গাড়ি করে ম্যানেজ করে নিতে হয়। হ্যাঁ, সরকারি রেট নির্ধারিত আছে। এই সমস্ত পিক আপে আপনার হলো 20 লিটার করে, প্রাইভেট কারে 10 লিটার। সংকট তো কেটে যাওয়ার কথা, কারণ যা শুনতেছি এটা তো আসলে কৃত্রিমভাবেই তৈরি করছে। তেলের তো কোনো সংকট নাই। সবাই যদি নিয়ম শৃঙ্খলা মানি বা সবাই যদি পাম্পালারা যদি সঠিকভাবে তেল দেয়, আমার মনে হয় কোনো সমস্যা হওয়ার কথা না। আমাদের তো প্রতিদিন গাড়ি ঢোকে আর কি দেশে, আমাদের স্টক করার মতো আর কি এরকম জিনিস না যে এখানে স্টক করে রাখুন। আমরা আমাদের ডিপো থেকে তেল না দিলে তো আমরা মনে করেন দেশে আমরা কীভাবে চাহিদা গ্রাহকের চাহিদা মেটাবো? এই ঘাটতিটা কেন হচ্ছে তা জানি না, কারণ যারা অ্যানলিস্টেড কোম্পানি থাকে, যারা এই সরকারকে এই তেল এনে দেয়, অ্যাটলিস্ট একটা এলসি করে মাল আনতে আনতে জাহাজ তো মিনিমাম তো 90 ডেজ তো পথেই লাগে। তো যেটা শুনছি, শোনা কথা যে 15 দিন রিজার্ভ আছে। আই ডোন্ট নো এটা কেন বলা হচ্ছে, তেল নিয়ে কেন এত উদ্বেগ, উৎকণ্ঠা, যে এত কষ্ট করে কোনো মানে। আমার কাছে মনে হচ্ছে কি, বিকজ আপনার ম্যাক্সিমাম পাম্পে বলতেছে তেল নাই, আবার একটু পরে দেখছি সেই পাম্প ওপেন করতেছে, আবার লোকালে অনেক জায়গায় তেল পাওয়া যাচ্ছে। তেল পাচ্ছি না সঠিক সময়ে, এরপরে তেল রিজার্ভ রাখা লাগতেছে এক্সট্রা করে। যে আমি যদি আগে থেকে তেল না রাখি, সামনে যেয়ে পাম্প পেলাম না, 10 কিলোমিটার ভিতরে পাম্প নেই, এরকম সমস্যা ফেস করতে হচ্ছে। এরপরে সিরিয়াল দিয়ে নিজের টাইম নষ্ট করে ইফতারির সময় তার আগে এই সিরিয়াল দিয়ে তেল নিচ্ছি। সাধারণ জনগণের করণীয় অত কিছু দেখি না, বাট সরকার থেকে কোনো পদক্ষেপ নিলে ভালো হয়। এটার উপরে অনেক বড় একটা প্রভাব পড়তেছে আমাদের, যে আমাদের ইনকাম সোর্স না থাকলে আমরা কীভাবে শপিং করবো, কীভাবে মানে ঈদের অংশগ্রহণ করবো, এটা চিন্তা করতেছে। না, ওটা তেমন না, কারণ দেশে এরকম লাগছে, যুদ্ধ লাগছে, এই জন্য তেল আসা বাংলাদেশে বন্ধ হয়ে গেছে। আর এটা মানুষের তেল বাংলাদেশে আসে ঠিক আছে, কিন্তু মানুষের যে কথার মাধ্যমে হয়েছে এটা, এই জন্য মানুষ সবার ভিতরে ভয় ঢুকে গেছে একটা, এই জন্য সবাই যে যার মতো মজুত করে রাখতেছে বাসায়। স্বাভাবিক বলতে আপনার আমাদের নিজেরই সৃষ্টি এটা আর কি। না, এটা আসলে মানুষের তৈরি না, এটা বাইরের জিনিস, সেই জন্য হয়তো সংকটে মনে হয় যে পড়ছে কিনা তাও আমরা জানি না সঠিক। আসলে স্বাভাবিক না, আসলে যেহেতু সব জায়গায় কম, তো সংকট তো হবেই, সব কিছু তো হবে, একটু সময় লাগবে এই জন্য। নিরাপত্তা দেওয়ার দায়িত্ব যাদের, তারাই যদি ছিনতাইয়ের শিকার হন, তাহলে প্রশ্ন ওঠে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ এলাকায় এবার এমনই এক ঘটনা ঘটেছে। খোদ দায়িত্বে থাকা এক এসআইয়ের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে সরকারি অস্ত্র। ঘটনাটি ঘিরে এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য। বিস্তারিত থাকছে তন্ময় মাহমুদের রিপোর্টে। নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে প্রকাশ্যে চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
এবার ছিনতাইয়ের শিকার হয়েছেন খোদ পুলিশের দায়িত্বরত এক এএসআই। এ সময় ছিনতাইকারীরা তার সরকারি পিস্তলটিও ছিনিয়ে নিয়ে যায়। সোমবার 9 মার্চ সকাল 5:30টার দিকে বিবি রোডের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে নিশ্চিত হওয়া যায় এ সময় সেই পুলিশ কর্মকর্তা দায়িত্বরত অবস্থায় ছিলেন এবং পুলিশের পোশাকে ছিলেন। গণমাধ্যমের তথ্য, দায়িত্ব পালনের সময় তিনি টয়লেট ব্যবহারের জন্য টিম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। পরে মোটরসাইকেলে সেখান থেকে বের হলে পথে 3 জন ছিনতাইকারী তার মোটরসাইকেলের গতিরোধ করে এবং সঙ্গে থাকা সরকারি পিস্তলটি ছিনিয়ে নিয়ে যায়। ঘটনাটির ভিডিও ফুটেজ এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিতাইগঞ্জের এই এলাকাটি একটি ছিনতাই প্রবণ এলাকা। প্রায় সাধারণ পথচারী এখানে ছিনতাইয়ের শিকার হন। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার তাসনিম আক্তার জানান, ছিনতাই ও অস্ত্র লুটের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে। তন্ময় মাহমুদ, চ্যানেল আই। সামাজিক যোগাযোগ মাধ্যম স্ক্রল করলেই চোখে পড়ে নানা স্বাস্থ্য টিপসের ভিডিও। ফলমূল, সবজি কিংবা দৈনন্দিন খাবার নিয়ে দেওয়া হচ্ছে উপকারী ও অপকারী নানা পরামর্শ। তবে এসব ভিডিওর অনেকগুলাই তৈরি হচ্ছে এআই প্রযুক্তি ব্যবহার করে। প্রশ্ন উঠছে, এসব তথ্য কতটা নির্ভরযোগ্য? বিস্তারিত থাকছে তানভীর লিমনের রিপোর্টে। নারকেল তেলের সাথে পেঁয়াজের রস মিশিয়ে মাথায় মালিশ কর, চুল পড়া বন্ধ আর চুল একদম রকেটের মতো গজাবে রে। বর্তমানে ফেসবুক স্ক্রল করলেই হঠাৎ চোখে পড়বে সবজি, ফল কিংবা মানুষের নিত্য প্রয়োজনীয় নানা উপাদানসমূহের এআই নির্মিত স্বাস্থ্য বিষয়ক নানা উপকারী ও অপকারী টিপস ভিডিও। সর্দি জমিয়ে দেবো রে, আমাকে দিনের রোদে খা, আমি তোর হজম শক্তি বাড়িয়ে দেবো। বর্তমানে এআই প্রযুক্তির ব্যবহার করে স্বাস্থ্য টিপস ভিত্তিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। চুল পড়ে টাক্কু হয়ে যাচ্ছিস। কম খরচে ও অল্প সময়েই এসব ভিডিও তৈরি করা সম্ভব হওয়ায় কন্টেন্ট নির্মাতাদের জন্য এটি একটি সহজ ও কার্যকর মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। ব্ল্যাক হেডস খতম, তোর চেহারা একদম হিরোর মতো। আগে ভিডিও তৈরিতে ক্যামেরা, লোকেশন, শিল্পী ও বড় বড় প্রযোজনার প্রয়োজন হতো, কিন্তু এআই প্রযুক্তির সাহায্যে অ্যানিমেশন, ভার্চুয়াল উপস্থাপক ও স্বয়ংক্রিয় ভয়েস ব্যবহার করে খুব সহজেই স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও তৈরি করা যাচ্ছে। এতে নির্মাণ ব্যয় কমছে এবং নতুন নির্মাতাদের জন্য সুযোগ তৈরি হচ্ছে। আমি দুধ, আমাকে খাবি তো একবার জাল দিয়ে খা, বারবার জাল দিয়ে ঘন করে আমার পুষ্টিগুণ নষ্ট করিস না। এসব ভিডিওর ইতিবাচক দিক হলো বিনোদনের পাশাপাশি মানুষ সহজ ভাষায় খাদ্যাভ্যাস, ব্যায়াম ও দৈনন্দিন স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে প্রাথমিক ধারণা পাচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্য সংক্রান্ত তথ্য দেওয়ার ক্ষেত্রে নির্ভরযোগ্য সূত্র যাচাই করা খুবই জরুরি। তবে সর্বোপরি এআই নির্ভর স্বাস্থ্য ভিডিও একদিকে যেমন নির্মাণ খরচ কমাচ্ছে, অন্যদিকে মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতেও ব্যাপক ভূমিকা রাখছে। তানভীর লিমন, চ্যানেল আই। একসময় প্রোডাকশন বয় হিসেবে কাজ শুরু করেছিলেন তিনি। পরবর্তীতে অভিনয় করে জায়গা করে নিয়েছেন সহস্রাধিক নাটকে। তবে সময়ের ব্যবধানে এখন সেই অভিনেতা শামীম হোসেন নাকি একেবারেই কাজ শূন্য। তার ক্যারিয়ারের পরিবর্তনের এই গল্প বিস্তারিত তুলে ধরছেন তানভীর লিমনের আরও একটি রিপোর্টে। এত পরিমাণের নাটক করলাম, সে সময় আমার খাওয়ার টাকাই থাকে না। বাংলা নাটকের পরিচিত মুখ অভিনেতা শামীম হোসেন ছোট ছোট কমেডি চরিত্রে অভিনয় করে বছরের পর বছর দর্শকদের হাসিয়েছেন। কিন্তু লাইট ক্যামেরা অ্যাকশনের সেই মানুষটি এখন কঠিন এক বাস্তবতার মুখোমুখি। প্রায় 1 বছরের বেশি সময় ধরে নাটকে নেই নিয়মিত কাজ, ফলে সংসারে নেমে এসেছে চরম অর্থকষ্ট। নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করা এক ভিডিওতে অশ্রুসিক্ত কণ্ঠে তিনি জানান, রোজার মাঝামাঝি সময় চলে গেলেও এখনো কোনো কাজ জোটেনি। দীর্ঘদিন বেকার থাকায় মানসিক চাপ বাড়ছে,
পরিবারের সব দায়িত্ব তার একার কাঁধে, কিন্তু কাজ না থাকায় দিন কাটছে দুশ্চিন্তায়। মধ্যবিত্ত জীবনের কষ্টের কথা তুলে ধরে তিনি বলেন, তাদের মতো মানুষ সবসময় আশায় থাকে, হয়তো কোথাও থেকে একটা কাজের ডাক আসবে, কিন্তু যখন সেই ডাক আসে না তখন অপেক্ষাটাই হয়ে ওঠে সবচেয়ে কষ্টের। এখন কাজ নাই হচ্ছে, এক তো মিডিয়াতে আমাকে কেউ চিনে না এই মুহূর্তে, আর দুইত আমার হারুন পেশিদার ভাই উনি অসুস্থ হওয়ার কারণে এই মাসে যেহেতু 8-10 দিন কাজ হইলে আমি আরামসে আলহামদুলিল্লাহ আমি কিছু পুরো খেতে পারতাম, আমার বাচ্চাদের নিয়ে ঈদ করতে পারতাম, সেগুলো আমার। অভিনয় জগতে আসার আগে শামীম হোসেন ছিলেন একজন প্রোডাকশন বয়। শুটিং ইউনিটে ছোট ছোট কাজ করতেই কাজ থেকে দেখেছেন লাইট, ক্যামেরা আর অ্যাকশনের জগৎ। সেখান থেকেই অভিনয় আসা। এরপর দীর্ঘ ক্যারিয়ারে সহস্রাধিক নাটক ও 2 ডজনের বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। বিশেষ করে কমেডি চরিত্রে তার স্বতঃস্ফূর্ত অভিনয় দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছে। যে মানুষটি একসময় পর্দায় দর্শকদের হাসিয়েছেন, আজ তার চোখে অনিশ্চয়তা আর কষ্টের ছাপ। জমানো সঞ্চয় বলতে গেলে মানে কোনো ওই পরিমাণের নাই আমার, যেটুকু আছে রোজার মাসটা চলে যাবে খুব কষ্ট হয়তো ইচ্ছা, হয়তো আমার মাসুম বাচ্চাগুলা তাদের কোনো চাওয়া নাই, কোনো চাহিদা নাই। তারা আমি কয়েকদিন ধরে জিজ্ঞেস করতেছি, তোমাকে ঈদের কিছু চাওয়া আছে বাবা? পরিস্থিতি কিন্তু তোমরা নিজেরই দেখতেছো, তো বাবা কোনো চাওয়া নাই, কোনো চাওয়া নাই। আমার বাচ্চা লাইট, ক্যামেরা, অ্যাকশনের সেই জগৎ থেকে আপাতত দূরে দাঁড়িয়ে তিনি শুধু অপেক্ষা করছেন, হয়তো আবার কোনো একদিন আসবে নতুন কোনো চরিত্রের ডাক। তানভীর লিমন, চ্যানেল আই। ইরানের শীর্ষ কর্মকর্তাদের অবস্থান বা তথ্য দিলে বড় অঙ্কের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে মোস্তফা খামেনি সহ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে ঘিরে দেওয়া হয়েছে এই ঘোষণা। বিষয়টি নতুন করে বাড়িয়েছে আন্তর্জাতিক রাজনৈতিক উত্তেজনা। বিস্তারিত থাকছে হারুনুর রশিদের রিপোর্টে। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি এবং ইরানের জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তা আলী লারিজানি সহ কয়েকজন ইরানি নেতার সম্পর্কে তথ্য দিলে সর্বোচ্চ $1 কোটি পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের রিওয়ার্ডস ফর জাস্টিস কর্মসূচির আওতায় এই ঘোষণা দেওয়া হয়েছে। কর্মসূচিটির পক্ষ থেকে প্রকাশিত এক পোস্টারে বলা হয়েছে, ইরানের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত নেতাদের সম্পর্কে তথ্য চাওয়া হচ্ছে। পোস্টারে দাবি করা হয়, এই ব্যক্তিরা ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস অর্থাৎ IRGCর বিভিন্ন শাখাকে নির্দেশনা ও নেতৃত্ব দেন। সংগঠনটি বিশ্বজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড, পরিকল্পনা, সংগঠন এবং বাস্তবায়নের সঙ্গে জড়িত এমন অভিযোগও করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, নির্ভরযোগ্য তথ্য দিলে তথ্যদাতাদের সর্বোচ্চ $10 মিলিয়ন পর্যন্ত পুরস্কার দেওয়া যেতে পারে। প্রয়োজনে তাদের নিরাপদ পুনর্বাসনের ব্যবস্থাও করা হবে। যাদের সম্পর্কে তথ্য চাওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিব, ডেপুটি চিফ অব স্টাফ আলী আসগর হেজাজি, মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি, ব্রিগেডিয়ার জেনারেল এসকেন্দার মোমেনি এবং সুপ্রিম কাউন্সিলের সচিব আলী লারিজানি। এদিকে শুক্রবার তেহরানে অনুষ্ঠিত আল কুদুস দিবসের বিক্ষোভ অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায় আলী লারিজানিকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ওই কর্মসূচিতে অংশ নেওয়ার কিছু ছবিও প্রকাশ করেছেন। হারুনুর রশিদ, চ্যানেল আই। মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের উত্তেজনার মধ্যে এবার আলোচনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। চলমান সংঘাত বন্ধে নীতিগতভাবে রাজি হয়েছে ইরান, এমন তথ্য প্রকাশ পেয়েছে কূটনৈতিক সূত্রে। তবে বাস্তবে যুদ্ধবিরতি কতটা সম্ভব তা নিয়ে এখনও রয়েছে নানা প্রশ্ন। বিস্তারিত থাকছে তানভীর লিমনের রিপোর্টে। চলমান সংঘাত বন্ধে নীতিগতভাবে রাজি হয়েছে ইরান, তবে এর জন্য 3টি শর্ত দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে আলোচনার সময় ইরানের পক্ষ থেকে এসব শর্ত তুলে ধরা হয়েছে। একই সঙ্গে তেহরান জানিয়েছে, এই শর্তগুলোর বিষয়ে তাদের অবস্থান অনড়। রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে আলোচনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে পেজেশকিয়ান একথা জানান। পোস্টে তিনি বলেন, রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে আলাপকালে
ইরানের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তার দাবি, বর্তমান সংঘাতের মূল উস্কানিদাতা হল জায়নিস্ট শাসক গোষ্ঠী এবং ইউনাইটেড স্টেট। ইরানের প্রেসিডেন্টের দেয়া শর্তগুলোর মধ্যে রয়েছে আন্তর্জাতিক পরিমণ্ডলে ইরানের বৈধ অধিকার স্বীকৃতি দিতে হবে। দ্বিতীয়ত বলেছে, সাম্প্রতিক হামলায় ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে। তৃতীয় শর্তে তারা বলেছে, ভবিষ্যতে যাতে আরও কোনো হামলা না ঘটে সে বিষয়ে শক্তিশালী আন্তর্জাতিক নিশ্চয়তাও দিতে হবে। বিশ্বজুড়ে যখন এই সংঘাত নিয়ন্ত্রণে কূটনৈতিক তৎপরতা জোরদার করা হচ্ছে, ঠিক সেই সময় পেজেশকিয়ানের এমন মন্তব্য সামনে এলো। এদিকে হিজবুল্লাহ ইসরায়েলকে লক্ষ্য করে একযোগে প্রায় 100টি রকেট নিক্ষেপ করেছে বলে দাবি করেছে ইসরায়েলের ডিফেন্স ফোর্স। তাদের দাবি, রকেটগুলো ইসরায়েলের উত্তরাঞ্চলকে লক্ষ্য করে ছোড়া হয়েছে। অন্যদিকে পরিস্থিতি শান্ত করতে তেহরানের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে রাশিয়া। তবে ইরানের শর্তের বিষয়ে অনড় সংঘাত নিরসনের আলোচনাকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছে বিশ্লেষকরা। তানভীর লিমন, চ্যানেল আই। বাংলাদেশ ও পাকিস্তানের ওয়ানডে ম্যাচে এক রান আউটকে ঘিরে শুরু হয়েছে তর্ক বিতর্ক। নিয়ম মেনে আউট হলেও অনেকেই প্রশ্ন তুলছেন স্পোর্টসম্যানশিপ নিয়ে। ক্রিকেটের নিয়ম আগে নাকি খেলোয়াড় সুলভ আচরণ? এই বিতর্ক আবারও সামনে এসেছে। বিস্তারিত থাকছে আহমেদ শাফির রিপোর্টে। সালমান আলী আগার রান আউট নিয়ে চলছে তুমুল বিতর্ক। প্রশ্ন উঠছে, নিয়ম আগে নাকি স্পোর্টসম্যানশিপ? পাকিস্তান ইনিংসের তখন 39তম ওভারের খেলা চলছে। 39তম ওভারের চতুর্থ বলে রিজওয়ানের শটে বল যায় মিরাজের দিকে। মিরাজ সেটি পা দিয়ে আটকান। এমন সময় নন স্ট্রাইক প্রান্তে থাকা ব্যাটসম্যান সালমান ক্রিজের বাইরে ছিলেন। বলটি তাদের দুজনের পায়ের কাছেই ছিল। সালমান বলটি মিরাজের হাতে দিতে একটু ঝুঁকেছিলেন, তবে সালমান বল ধরার আগেই মিরাজ বল নিয়ে স্টাম্পে মারেন এবং রান আউটের জন্য আবেদন করেন। মাঠের আম্পায়ার সিদ্ধান্তের জন্য তৃতীয় আম্পায়ারের কাছে যান। সালমান যেহেতু ক্রিজের বাইরে ছিলেন, তৃতীয় আম্পায়ার তাকে আউট ঘোষণা করেন। তবে মিরাজ যেভাবে সালমানকে আউট করেছেন সেটা হয়তো কল্পনাও করতে পারেননি পাকিস্তানি ব্যাটার সালমান আলী আগা। আউট হয়ে ক্ষোভ ঝেড়ে গ্লাভস ও হেলমেট ছুঁড়ে মারেন এই ব্যাটার। তাকে এভাবে রান আউট করার পর মেহেদী হাসান মিরাজ অখেলোয়াড় সুলভ আচরণ করেছেন কিনা সেটা নিয়ে উঠেছে বিতর্ক। এ নিয়ে ক্রিকেট বিশ্বই এখন দুই ভাগে বিভক্ত। তবে ম্যাচ শেষে এমন রান আউটে স্পোর্টসম্যানশিপ নষ্ট হয়েছে বলে মনে করছে না লিটন কুমার দাস। লিটনের মতে, প্রথমত এখানে কেউ আমরা চ্যারিটি খেলতে আসিনি, এটি আন্তর্জাতিক ম্যাচ, নিয়মে আছে আউট। এখানে স্পোর্টসম্যানশিপ নষ্ট হয়েছে বলে আমার মনে হয় না। যে যার ব্যক্তিগত মতামত দিতে পারে, তবে খেলোয়াড় হিসেবে আমাদের কাছে মনে হয়েছে আউট। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের স্পিনিং কোচ মুশতাক আহমেদও মিরাজের পক্ষেই কথা বলেছেন। পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার বলেছেন, মিরাজ ভেবেছে তাকে রান আউট করবে, সে নিশ্চিত ছিল না সালমান কি করছে। সত্যি বলতে আমার মনে হয় না মিরাজ ভুল কিছু করেছে। সংবাদ সম্মেলনে এই রান আউট নিয়ে সালমান আলী আগা বলেন, আমি মনে করি স্পোর্টসম্যানশিপ স্পিরিট থাকা উচিত। সে যা করেছে তার নিয়মের মধ্যেই আছে, কিন্তু আপনি যদি আমার দৃষ্টিভঙ্গি জানতে চান, আমি অন্যভাবে করতাম। আমি স্পোর্টসম্যানশিপ স্পিরিটকে বেছে নিতাম। আমি আগে কখনো এমন কিছু করিনি, ভবিষ্যতেও এমন কিছু করব না। আহমেদ শাফি, চ্যানেল আই। ইউরোপিয়ান ফুটবলে দারুণ এক রাত কাটিয়েছে রিয়াল মাদ্রিদ। ফেদ্রিকে ভালভার্দের দুর্দান্ত হ্যাটট্রিকে শক্তিশালী ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে দিয়েছে দলটি। ম্যাচটি ঘিরে ফুটবল ভক্তদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা। বিস্তারিত থাকছে আহমেদ শাফির আরও একটি রিপোর্টে। সান্তিয়াগো বার্নাবুতে রাতে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। পুরো সিজন জুড়ে একের পর এক ইনজুরি, কোচ ছাঁটাই আর সাথে মাঠে গড়পড়তা পারফরমেন্সে বেশ বিরক্তই ছিল মাদ্রিদ ভক্তরা। চ্যাম্পিয়ন্স লিগের এত বড় ম্যাচের আগে এমবাপে, বেলিংহাম, রদ্রিগো সহ আরো বেশ কিছু তারকা ইনজুরির কারণে মাঠের বাইরে। তাই শঙ্কা জেগে বসেছিল সিটির বিপক্ষে রিয়াল মাদ্রিদ পারবে তো। সমর্থকদের সেসব শঙ্কা উড়িয়ে দিলেন ফেদে ভালভার্দে। প্রথমার্ধেই হ্যাটট্রিক পূর্ণ করেন তারকা এই মিডফিল্ডার। ম্যাচের 20 মিনিটেই উরুগুয়েন তারকা ভালভার্দের গোলে লিড নেয় আলভারো আরবেলোয়ার দল। 7 মিনিট বাদেই রিয়ালের লিড দ্বিগুণ করেন ভালভার্দে।
দুদফায় পিছিয়ে পড়া সিটিকে সুযোগ না দিয়ে ৪২ মিনিটেই স্কোর লাইন ৩-০-তে পরিবর্তন করেন উরুগুয়েন এই সেন্ট্রাল মিডফিল্ডার। হ্যাটট্রিক পূর্ণ করা ভালভার্দের গোলটিও এসেছে দারুণ ফিনিশিংয়ে। এর মধ্য দিয়ে সিনিয়র ক্যারিয়ারের এক দশকে প্রথমবারের মতো হ্যাটট্রিকের দেখা পেলেন ভালভার্দে। বিরতির পর মাঠে নেমেও ধার কমেনি রিয়ালের। এবার অবশ্য ব্রাহিম দিয়াজের জোরালো শট ঠেকিয়ে দেন দোনারুমা। ৫৬ মিনিটে দলের চতুর্থ গোল ও নিজের প্রথম গোলটি করতে পারতেন ভিনিসিয়াস জুনিয়র। প্রতি আক্রমণে উঠে ডি বক্সে একজনকে কাটানোর পর দোনারুমাকেও ফাঁকি দেন এই উইঙ্গার। তবে সিটির গোলরক্ষক ফাউল করায় রিয়াল পেনাল্টি পায়। দুর্বল স্পট কিকে দোনারুমাকে পরীক্ষায় ফেলতে পারেনি ব্রাজিলিয়ান তারকা। ফলে ৩-০ ব্যবধানে পিছিয়ে রিয়াল মাদ্রিদকে দ্বিতীয় লেগে আতিথ্য দিবে সিটি। আগামী মঙ্গলবার ম্যাচটি হবে ম্যানচেস্টার সিটির ইতিহাদে। আরবেলোয়ার মাদ্রিদ জিতলো, সাক্ষী দেখালো রিয়াল মাদ্রিদ কেন বরাবরই সেরা। আরও একবার প্রমাণ করে দেখালো চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে কেন তারা সর্বকালের সেরা। আহমেদ শাফি, চ্যানেল আই। দর্শক, এই ছিল আমাদের এ সপ্তাহের বহুল আলোচিত বিষয়গুলোর হালনাগাদ বিশ্লেষণ। যে কোনো আলোচনায় অংশ নিতে বা মতামত জানাতে কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী সপ্তাহেও আমরা তুলে আনব নতুন সপ্তাহের সেরা ঝলক। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি জেরিন সুমি। পরবর্তী টপ ভিউজ অব দিস উইক দেখার আমন্ত্রণ রইল।